রেডি? ফ্রেম ঠিক আছে? ওকে, তাহলে শুরু করা যাক। কে ভেবেছিল যে একটা পাহাড়ে ঘুরতে যাওয়ার গল্পের শেষে আমাদের জন্য এইরকম একটা দৃশ্য অপেক্ষা করে থাকবে? জীবনের সব থেকে বড় পাওনাগুলো বোধহয় এইভাবেই পাওয়া যায়। রোজকার গতে বাঁধা জীবন যখন একটু একটু করে একঘেয়ে লাগতে শুরু করে, তখন প্রথমেই মনে হয় কবে একটু পাহাড়ে যাব। পাহাড়ের সেই টানে সাড়া দিয়েই আমাদের এবারের গল্প কিন্নর কল্পা বেড়ানোর। ব্যাঙ্গালোর থেকে ভোরের ফ্লাইট ধরে একটা হালকা শীতের সকালে আমরা পৌঁছে গেলাম চণ্ডীগড়, আর সেখান থেকে আমাদের যাত্রা শুরু হলো সিমলার পথে। চণ্ডীগড় শহর থেকে এই 8 ঘন্টা মতো গেলেই দূরে ছোট ছোট পাহাড় দেখা শুরু হয়ে যায়। আর এই সমতল থেকে যখন আস্তে আস্তে পাহাড়ে ওঠা হয়, এই যে আনন্দটা, এই আনন্দটা কিন্তু একটা অদ্ভুত আনন্দ। যাই হোক, মোটামুটি 3.5 থেকে 4.25 ঘন্টা সময় লাগে বাই রোড চণ্ডীগড় থেকে সিমলা পৌঁছতে। যেতে যেতে এই ফাঁকে চলুন আলাপ পরিচয়ের পর্বটা না হয় সেরে ফেলা যাক। এই গল্পের মুখ্য চরিত্রে আমরা দুজন, আমি পূর্বায়ন আর আমার বেটার হাফ মিতশ্রী। কাজের সূত্রে দুজনেই এখন ব্যাঙ্গালোরের বাসিন্দা। আর এখন এইটুকুই থাক না হয়, আসল গল্পে বরং ফেরা যাক। সিমলা পৌঁছতে সেদিন কিন্তু আমাদের প্রায় বিকেল হয়ে গেছিল। তো সেদিনকে আর সিমলা গিয়ে আমরা খুব একটা সেরকম কিছু করিনি। আমরা এমনিও খুব টায়ার্ড ছিলাম সেদিন, কারণ আমাদের ব্যাঙ্গালোর থেকে ফ্লাইট ছিল অনেক ভোর রাতে। তো আমরা সিমলা পৌঁছে মোটামুটি রেস্ট করেছিলাম, একদম বেমালুম বাংলা ভাষায় ল্যাদ খেয়েছি। দিয়ে পরের দিন সকালবেলা তারপর আমরা স্টার্ট করেছিলাম আমাদের জার্নি। গুড মর্নিং ফ্রম সিমলা। এখন বাজে এই 9:15 মতো। আমরা রেডি, চান টান করে একদম রেডি, ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়বো। আমাদের আজকের গন্তব্য হচ্ছে সারাহান। কালকে রাতে বাই দ্য ওয়ে প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা বলতেই -1 -2 এরকম। কিন্তু এরা আমাদের হোটেল থেকে একটা রুম হিটার প্রোভাইড করেছিল, তো সেই রুম হিটারটা আমাদের রাতে অনেকটা বাঁচিয়ে দিয়েছে। যাই হোক, আর দেরি করবো না, ঝটপট ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো। চলুন বেরিয়ে পড়া যাক। সিমলা থেকে মোটামুটি 18-20 কিলোমিটার রাস্তা পেরোলে প্রথমে পড়ে হচ্ছে কুফরি। এবার কুফরিতে আমরা দাঁড়াইনি, কারণ কুফরি আমাদের এবারে প্রায়োরিটি ছিল না। তো কুফরি পেরিয়ে আরও বেশ কিছু পাহাড়ি গ্রাম, পাহাড়ি শহর পেরিয়ে আমরা এগিয়ে গেলাম সারাহানের দিকে। এবং যখনই আমরা সিমলা পেরোলাম, আস্তে আস্তে কিন্তু পাহাড়ের রং পাল্টাতে শুরু করলো। যেমন সিমলাতে বা কুফরিতে পাহাড় অনেক বেশি সবুজ, পাহাড়ে গাছগাছালি অনেক বেশি, কিন্তু যতই আমরা সারাহানের দিকে এগোলাম ততই আস্তে আস্তে গাছ কমে এলো, আর পাহাড় একটা অদ্ভুত রকমের মেটে রঙের পাহাড় দেখা শুরু হলো। এবং
খুব আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমাদের এই পুরো ট্যুরটাতে যত আমরা আরও কিন্নরের দিকে এগিয়ে গেছি তত আস্তে আস্তে কিন্তু পাহাড় বিভিন্ন রকম রং নিতে শুরু করেছে। কোথাও সেটা একটু মেটে রং, কোথাও একটু স্লেট কালারের, কিংবা কোথাও একটু লালচে। এটা একটা অদ্ভুত দেখার মতো বিষয় ছিল আর কি। সিমলা থেকে সারাহান যাওয়ার পথে মাঝে আমরা দেখে নিয়েছিলাম রামপুর প্যালেস। সতলুজ বা শতদ্রু বাংলায় সেই নদীর ধারে একটা ছোট শহর হচ্ছে রামপুর। এই রামপুর প্যালেস বানানোর কাজ শুরু হয় 1919 সালে। বানাতে সময় লাগে প্রায় 6 বছরের কাছাকাছি। 1925 সালে এই প্যালেসের কাজ কমপ্লিট হয় এবং এই প্যালেস বানান হচ্ছেন ভূষর ডাইনাস্টির 122তম রাজা, রাজা পদম সিং। এই রাজা পদম সিং এর ছেলে রাজা বীরভদ্র সিং পরবর্তীকালে হিমাচল প্রদেশের 6 বারের মুখ্যমন্ত্রীও ছিলেন। তো ভেতরে এই প্যালেসের এখন আর ঢোকা যায় না, কারণ তাদের ফ্যামিলি এখনো ভেতরে থাকেন। কিন্তু যেটা শোনা যায় সেটা হচ্ছে অদ্ভুত সুন্দর নাকি ইন্টেরিয়ারের কাজ হয়েছে ভেতরে। বাইরে থেকে একটা ট্র্যাডিশনাল হিমাচলি ঘরানার একটা আর্কিটেকচার এই প্যালেসের। তবে এই প্যালেসের একটা পার্ট এখন একটা 4 স্টার হোটেলে কনভার্ট করে দেওয়া হয়েছে। সারাহান আসলে খুব ছোট্ট একটা গ্রাম। ম্যাক্সিমাম লোকই, যেটা আমরা ওখানে গিয়ে জানতে পারলাম, ওখানে খুব বেশি লোক থাকেন না এসে ট্যুরিস্ট হিসেবে। সবাই আশপাশের কোনো বড় লোকেশন থেকে আসেন, এসে সারাহানে ভীমা কালী মায়ের দর্শন করে আবার সেখান থেকে অন্য কোথাও চলে যান। তো সারাহানের মূল আকর্ষণ কিন্তু এই ভীমা কালী মায়ের মন্দিরই। এই মন্দিরের দুটো খুব খুব গুরুত্বপূর্ণ মাইথোলজিক্যাল ইম্পর্টেন্স রয়েছে, যার মধ্যে একটি হলো যে যখন দক্ষযজ্ঞ হয়, দক্ষযজ্ঞের সময় সতীর বাঁ কান পড়েছিল এই জায়গায়, এবং এই জায়গা সেই জন্যই আমাদের হিন্দু ধর্মের 51 শক্তিপীঠের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এছাড়াও মনে করা হয় পুরাণ মতে বহু বছর আগে এখানে বানাসুর বলে এক রাক্ষসের রাজত্ব ছিল, এবং তিনি ছিলেন প্রচণ্ড অত্যাচারী এবং দাম্ভিক একজন শাসক। সেই বানাসুর ছিলেন শিবের পরম ভক্ত, এবং তার তপস্যায় তুষ্ট হয়ে শিব তাকে বর দেন যে যদি তার রাজত্বে কোনো সময় কোনো বড় আক্রমণ হয় তাহলে তিনি তার পাশে থেকে লড়াই করবেন। এই বানাসুরের মেয়ে উষার সঙ্গে পরবর্তীকালে প্রেম হয় শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ। কিন্তু সেই প্রেমের কারণে ভগবান শ্রীকৃষ্ণ এবং বানাসুরের মধ্যে এক প্রবল লড়াই হয়, এবং সেই লড়াইতে শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের জয় হয়। এবং মনে করা হয় সেই লড়াইয়ের পর ভগবান শ্রীকৃষ্ণ বানাসুরকে হারিয়ে তার মুণ্ডচ্ছেদ করেন, এবং সেই মাথা, বানাসুরের সেই কাটা মাথা নাকি এখনো মন্দিরের ভেতর কোনো একটা স্থানে মাটির নিচে পোতা রয়েছে।
ভীমা কালী মায়ের মন্দিরে আমরা পুজো দিয়ে দিয়েছিলাম আগের দিন সন্ধেবেলায় আমরা যখন সারাহান পৌঁছে প্রথমেই আমরা পুজো দিয়ে দিয়েছিলাম। তো সেই দিন সকালে আমরা জাস্ট মন্দিরে খানিকটা সময় কাটিয়ে তারপর ওখান থেকে চলে গেলাম সাংলার দিকে। কিন্নরের সেই বিখ্যাত রাস্তা আমাদের সারাহান থেকে সাংলা যাওয়ার পথেই সেটা শুরু হয়ে গেল। এবার আপনাদের আলাপ করিয়ে দিই আরো একজনের সঙ্গে। এনাকে ছাড়া কিন্তু এই গল্প ইনকমপ্লিট। আমাদের ভিকি ভাইয়া, কথা কম কিন্তু অভিজ্ঞতা প্রচুর, আর সব সময় ঠোঁটের কোণে হালকা একটা হাসি লেগে আছে। এখন সাংলাতে টেম্পারেচার -6। ঠিক আছে, এরকম ফোরকাস্ট আছে যে রাতের দিকে এটা -8 অবধি যেতে পারে। যাই হোক, কালকে আমাদের প্ল্যান আছে চিৎকুল যাওয়ার, কিন্তু এখন আমরা জানি না চিৎকুল যেতে পারবো কিনা, কারণ কালকে এই সমস্ত রিজিয়নে একটা হিউজ স্নোফল হওয়ার মতো প্রেডিকশন রয়েছে। এবং আমাদের ভিকি ভাইয়ার সাথে আমাদের কথা হচ্ছিল, তো তিনি বলেছেন যে আমরা দেখবো 10টা সাড়ে 10টা অবধি কীরকম ওয়েদার থাকে, তারপর তার বেসিসে আমরা ডিসিশন নেব যে আমরা আদৌ কালকে চিৎকুল যাবো কি না। কারণ যদি খুব স্নোফল হয় তাহলে সেক্ষেত্রে চিৎকুলে আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, এবং এখন যেরকম যা ওয়েদার একবার আটকে পড়া মানে 3-4 দিনের ব্যাপার। তো যাই হোক, আপাতত রুম হিটারের সামনে বসে আছি, বসে আরাম নিচ্ছি। দেখা যাক কালকে সকালে কীরকম কী ওয়েদার থাকে, তার উপর বেস করে আমরা ডিসিশন নেব যে আমরা কালকে চিৎকুল যাচ্ছি নাকি কালকের দিনটাও আমরা সাংলাতেই রিল্যাক্স করছি। এনিওয়েজ,
গুড নাইট ফ্রম সাংলা। সেদিন রাতে আমাদের আইডিয়াও ছিল না যে এর পরের দিন কিংবা তার পরের আরও 2-3টে দিন আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। যাই হোক, সেই গল্প না হয় অন্য কোনো পর্বের জন্য তোলা থাক। সেই দিন রাত্রিটা আমরাও প্রচণ্ড অনিশ্চয়তা, সাসপেন্সের মধ্যে কাটিয়েছিলাম এবং সেই খানিকটা আমি আপনাদের জন্য রেখে দিয়ে গেলাম। আপাতত টাটা।